আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা শুনবেন হেদায়েতের পথের গল্প। এখন শুরু হবে ইসলামিক গল্প। ছোট ছোট বালিকনা। সামিয়া ছিল একেবারেই অন্য ধাঁচের একটা মেয়ে। শিক্ষক পিতার সন্তান বলেই হয়তো ওর মাঝে পার্থিব কামনা বাসনার ঊর্ধ্বে স্থান পেয়েছিল মানবিকতাবোধ এবং পরোপকারের অদম্য ইচ্ছা। যেখানে ওর সহপাঠিনীরা স্বপ্ন দেখত কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করে লন্ডন, প্যারিস, আমেরিকা ঘুরে ঘুরে জীবন কাটিয়ে দেওয়ার, সামিয়ার জীবনের লক্ষ্য ছিল এমন কাউকে বিয়ে করার যার জীবনের সকল অভাব এবং শূন্যতাবোধ সে ভালোবাসা এবং যত্ন দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেবে। মনের সঙ্গোপনে ওর একটা সুপ্ত ইচ্ছা ছিল ওর বাবার প্রিয় ছাত্র আব্দুল্লাহ ভাইকে বিয়ে করার। ছেলেটি জীবনের কাছে কিছুই পায়নি। বাবা মা ছিল না, মানুষ হয়েছে চাচা চাচির কাছে। একটা বিয়ে করেছিল, বউটা মরে গেল 1 বছরের মাথায়। মেধার অভাব ছিল না মোটেই, কিন্তু তদবির করার কেউ ছিল না। সামান্য একটা চাকরি করে চলে কোনো ক্রমে। ওর শার্টের ছেঁড়া পকেটটা দেখলে সামিয়ার ইচ্ছে করে সেলাই করে দিতে। ওর ঘর্মাক্ত ক্লান্ত বিষণ্ণ মুখটা দেখলে সামিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, ইচ্ছে করে আঁচল দিয়ে মুছিয়ে দিতে। আবার আব্দুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে সুন্দর স্বরে তিলাওয়াত করে তখন ওর মনটা এক স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যায়। আব্দুল্লাহ কখনো ওর দিকে তাকায় না, চোখ পড়লে দ্রুত চোখ নামিয়ে নেয়, কথা বলার তো প্রশ্নই ওঠে না। এতে বরং আব্দুল্লাহর প্রতি ওর শ্রদ্ধা বেড়ে যায়। তবে সামিয়া নিজেও ওর বাবার ছাত্রদের সামনে তেমন আসে না। শুধু একজনের সাথে সে পেরে ওঠে না, মাসরুর ভাই। এই ছাত্রটি যেমন আমোদে তেমন গপ্পবাজ। বাবা না থাকলে রান্নাঘরে এসে মায়ের সাথে গল্প জুড়ে দেয়। সামিয়া মাকে সাহায্য করতে গেলে ওর সাথেও গল্প শুরু করে দেয়। সে হু হা করে পালিয়ে বাঁচে। বিরাট বড়লোকের ছেলে মাসরুর, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। অল্প বয়সেই সে নিজেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেখতে সুন্দর, ভালো পোশাক আর সুগন্ধি তাকে আরও আকর্ষণীয় করে তোলে। সামিয়াদের বাসার সামনে মাসরুরের গাড়ি দেখলেই কিভাবে যেন পাড়ার চাচি, খালা, ফুপুরা দলে দলে তাদের মেয়ে, ভাগ্নি, ভাতিজিদের নিয়ে ওদের বাসায় বেড়াতে আসতে থাকে। বাসায় কাজ বাড়ে প্রচুর, তাই মাসরুরের আশাটা সামিয়ার পছন্দ নয়। বান্ধবীরা বলে, আহা, উনি আমাদের বাসায় এলে আমরা ধন্য হয়ে যেতাম। তুই একটা নিরামিষ। একদিন বিকালে মাসরুর বেড়াতে এসেছে ওর মা বাবাকে নিয়ে। মেহমান দেখেই সামিয়া রান্নাঘরে ছুটল মাকে সাহায্য করতে। গিয়ে দেখে মা ফ্রিজ থেকে সেমাই, মিষ্টি, দই ইত্যাদি বের করছেন। বুঝল মাসরুর মাকে আগে জানিয়েছে। যাক, লোকটার কিছু হুঁশ জ্ঞান আছে তাহলে। সামিয়াকে দেখে মা বললেন, তুই একটা ভালো কিছু পর, মাসরুরের আম্মাকে ভিতরের ঘরে নিয়ে বসাই। আর শোনো, সাইদকে বল বাসায় মেহমান এসেছে, সামনের ঘরে গিয়ে বসতে। সামিয়া আঁতকে উঠে বলে, ও মা গো, আমি ভাইয়াদের কিছু বলতে পারবো না। ওরা দুজনই পড়ছে, কিছু বলতে গেলে হত্যাকাণ্ড হয়ে যাবে। বসার ঘরে আব্বুর গলা শুনেছি, ওদের যেতে হবে না। মা জোর দিয়ে বললেন, বলো। আমি বলেছি সামনের ঘরে যেতে, কিছু বলবে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটার ধরাস ধরাস শব্দ যেন কানে শুনতে পাচ্ছে সামিয়া। দুই ভাই মনোযোগ দিয়ে পড়ছে। সে দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে সাহস করে বলে ফেলল, ভাইয়া, মা বলেছে ঘরে মেহমান এসেছে, সামনের ঘরে যেতে। চোখ খুলে দেখে সাইদ আয়নার সামনে চুলে চিরুনি বুলাচ্ছে। সাইফ পাশে দিয়ে যেতে যেতে মাথায় হাত বুলিয়ে ওর চুলগুলো এলোমেলো করে দিল। যাক, তবু বকা তো দেয়নি। নিজের ঘরে গিয়ে কাঠের আলমারিটা খুলল সামিয়া। এককালে এটা ওর দাদির ছিল, এখন এটা ওর সম্পত্তির আধার। আলমারির অর্ধেকটা জুড়ে বই, বাকিটা কখানা জামাকাপড় আর কিছু ইমিটেশনের গহনা, নিজের আঁকা কিছু ছবি আর কিছু ডায়েরি যার পাতায় পাতায় ওর লেখা কবিতা। গতকাল যে জামাটা নাবিহার বাসায় পড়ে গেছিল সে জামাটা ভাঁজ করা হয়ে ওঠেনি, ওটাই গায়ে চাপিয়ে নিল সে। কাপড় বদলে রুমের দরজা খুলতেই দেখে মাসরুরের মাকে নিয়ে আম্মু হাজির। সালাম দিয়ে ওনাকে বিছানায় বসার ব্যবস্থা করে দিয়ে চলে যাচ্ছিল সামিয়া। মা ডেকে বললেন, তুই ওনার সাথে গল্প কর, আমি নাস্তা দিয়ে আসছি। সামিয়া বলল, আমি ভাইয়াদের দিয়ে সামনের ঘরে নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওনার সাথে বসো। কিন্তু মা ওকে বসিয়ে রেখে চলে গেলেন। সামিয়া মাসরুরের মায়ের সাথে কি কথা বলবে? উনি নানারকম কথা জিজ্ঞেস করতে লাগলেন, কি পর কি কর জাতীয়, যা সচরাচর মুরব্বীরা জিজ্ঞেস করে থাকেন।
সে উত্তর দিয়ে গেল, খাওয়া দাওয়া গল্পগুজব শেষ। মেহমান চলে গেল। কিছুক্ষণ পর বাবা এসে সামিয়াকে ডাকলেন, মা কি করিস? কিছু না আব্বু, পড়তে বসবো। আচ্ছা, আগে চল তোর সাথে কিছু কথা বলি। তুই এখানে আমার সামনে বস। বাবাকে বিছানায় বসতে দেখে সামিয়া সামনে দাঁড়িয়ে রইল। বাবা ওকে হাত ধরে পাশে বসালেন। শোনো মা, মেয়ে বড় হলে বাবা মায়ের চিন্তার অন্ত থাকে না। একটা ভালো ছেলে প্রাপ্ত। শ্বশুরবাড়িতে মেয়েটাকে আদর যত্ন করবে তো? মেয়েটা ভালো থাকবে তো? আল্লাহ আমাদের চিন্তা শুরু করার আগেই সেই চিন্তা থেকে মুক্তি দিলেন। মাসরুরের আগে ওর বাবা আমার ছাত্র ছিল। তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করেছি। সে ছিল আমার বছর 4 ছোট। ওর বিয়ে, মাসরুরের জন্ম সব আমার চোখের সামনে। ওর মা খুব ভালো মেয়ে রে। আজ ওরা যখন মাসরুরের জন্য তোকে চাইল, আমি তোর সাথে কথা না বলেই হ্যাঁ করে দিলাম। তোর মা, সাইদ সবাই খুশি। কি রে মা, আমরা তোকে জিজ্ঞেস না করেই সিদ্ধান্ত দিয়ে দিলাম বলে মনে খুব কষ্ট পেয়েছিস? সামিয়ার পাংশুটে মুখ দেখে বাবা ভাবলেন ওর সাথে আলাপ না করেই সিদ্ধান্ত দেয় সে মর্মাহত হয়েছে। কিন্তু তিনি বুঝলেন না ওই মুহূর্তে সামিয়া সারা জীবনের লালিত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। সে তো রাজরানী হতে চায়নি কখনো, চেয়েছিল ঘুঁটেকুরানি হতে। কিন্তু ওর ভুল হয়েছিল এই ভেবে যে পরিবারের সবাই ওর মতো করে ভাববে। কিন্তু ওদেরই বা দোষ কোথায়? যার জন্য ঘুঁটেকুরানি হতে পারে তেমন কেউ তো আজও আসেনি। রাজা রানী যদি চেয়ে থাকে তার রাজপুত্রের জন্য ঘুঁটেকুরানিকে নিতে চায়, তাহলে কোনো স্বাভাবিক পরিবার কোনো যুক্তিতে মানা করবে। সে জানে মাসরুরের বাবা মা ওর বাবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাবশত ওকে বউ করে নিতে চেয়েছেন, নইলে আর্থিক এবং সামাজিক দিক থেকে ওদের পার্থক্য আকাশ পাতাল। কিন্তু যে মাসরুরের জন্য দুনিয়ার সুন্দরী মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, সে কেন ওকে বিয়ে করতে রাজি হল সেটা কিছুতেই ওর মাথায় এলো না। কি মা, কিছু বলবি না? বাস্তবতায় ফিরে এলো সামিয়া। মাথা নাড়ল, তোমরা যা ভালো মনে কর আব্বু। সামিয়ার বিয়ে হয়ে গেল মাসরুরের সাথে। বিয়ের অনুষ্ঠানে মাসরুরকে দেখে মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে, কিন্তু সামিয়াকে দেখে মনে হচ্ছিল ওর আকাশের চাঁদটা কোথায় হারিয়ে গিয়েছে। ব্যাপারটা সবাই নববধূর স্বাভাবিক লজ্জাবোধ মনে করলেও মাসরুরের দৃষ্টি এড়ায়নি। রাতে শ্বশুরবাড়িতে নিজের রুমে বসে ননদ মারজানের সাথে কথা বলছিল সামিয়া। মারজানের নতুন ভাবির সম্পর্কে জানার আগ্রহের শেষ নেই, কিন্তু সামিয়াকে প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল। ভাইয়াকে ঘরে প্রবেশ করতে দেখে কেটে পড়ল মারজান। সামিয়া সচকিত হয়ে সোজা হয়ে উঠে বসল। মাসরুর ঘরের দরজা বন্ধ করতে গিয়ে সামিয়ার বিচলিত চেহারা দেখে দরজা আধখোলা রেখে দিল। ওর মায়া হল সামিয়ার জন্য। বেচারি না জানে বাসর রাতের ব্যাপারে কি ভয়ানক সব কথা শুনে এসেছে। সে কাছে এসে বলল, সামিয়া, আমি জানি তুমি খুব ক্লান্ত, আমি নিজেও টায়ার্ড। চলো আমরা জামাকাপড় বদলে এশার নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি। আর তুমি যদি চাও তাহলে আমরা কিছুক্ষণ গল্প করতে পারি। তুমি তো জানোই আমি গপ্পবাজ মানুষ। তারপর একটু ইতস্তত করে বেদনার্ত কণ্ঠে বলল, আর শোনো, তোমার ভয় পাওয়া চেহারাটা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। সামিয়া, আমি কোনো হিংস্র পশু নই যে সুযোগ পেয়েই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ব। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমরা সারা জীবন একসাথে থাকব। আমরা একে অপরকে জেনে বুঝে বন্ধু হবার সময় নেই। বাকিটা যখন সময় হবে তখন দেখা যাবে। কাপড় বদলাতে বাথরুমে চলে যায় মাসরুর। অবাক হয় সামিয়া। মাসরুরের খোলামেলা স্বভাব দেখে প্রকৃতপক্ষে মনের গোপন কুঠুরিতে এমনই একটা ধারণা সৃষ্টি হয়েছিল সামিয়ার, কিন্তু ওর প্রকৃত মানসিকতা বুঝতে পেরে মনে মনে লজ্জায় পায় সে। দুজনে নামাজ পড়ে জায়নামাজে বসেই গল্প শুরু করে। মাসরুর দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসে, সামিয়া দুই হাঁটুর ওপর মুখ গুজে বসে। মাসরুর জানায় ওর বাবা মা ভাই বোন কি কি পছন্দ করে, কি তাদের অপছন্দ, যেন সামিয়া তাদের বুঝতে পারে। ওর কথাবার্তায় সামিয়ার বাবার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। নিজের কথা শেষ করে মাসরুর সামিয়াকে বলে, এবার তোমার ব্যাপারে কিছু বলো যা আমি জানি না। সামিয়া লজ্জা পায়। ওর কথা তো কেউ কখনো জানতে চায়নি, কিন্তু মাসরুরের বন্ধুসুলভ আচরণে ওর মনের কথাগুলো ভুরভুর করে বেরিয়ে আসে, যা সে নিজের বাবাকেও বলতে পারেনি। জানেন, আমি না স্বপ্ন দেখতাম আমি কোনো দরিদ্র হতভাগা লোককে বিয়ে করব, ধরেন আব্দুল্লাহ ভাইয়ের মতো। তারপর আমার যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মুছে দেব।
কিন্তু আমার তকদিরে ছিলেন আপনি, যার কোনো অভাবই নেই। আপনার সাথে বিয়ের কথা আমি কোনোদিন কল্পনাই করিনি। মাসরুর বলল, আমার কথা তোমার কল্পনায়ও আসেনি। কেন সামিয়া? সামিয়া খুব স্বাভাবিকভাবেই বলল, না, ভাবিনি কোনোদিন। আপনার জন্য দুনিয়াতে এত মেয়ের অভাব হবে। তাছাড়া আপনারা অনেক ধনী লোক, আমরা গরিব। আপনি দেখতে ভালো, আমি খুবই সাধারণ। আপনার কোনো টাকার প্রতি, আমার পড়ার প্রতি, সব মিলেই ভাবিনি আমাদের বিয়ে হবার কোনো সম্ভাবনা থাকতে পারে। মাসরুর আর কথা বাড়াল না, বলল, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। সামিয়া জায়নামাজ ভাঁজ করে টেবিলের উপর রেখে পেছন ফিরে দেখে মাসরুর কোথায় উধাও হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মাসরুরের দেখা নেই। একসময় সে বসা অবস্থাতেই ঘুমের কোলে ঢলে পড়ল। ঘুম ভাঙল ফজরের আজান শুনে। তখনও মাসরুরের হদিস নেই। সামিয়া বুঝে পায় না একটা লোক বিয়ের রাতে বউকে কিছু না বলে কোথায় হাওয়া হয়ে যেতে পারে। নামাজ পড়ে কিছুক্ষণ, কুরআন তিলাওয়াত করে সামিয়া। মনটা একটু শান্ত হয়ে আছে, যদিও সে জানে না ওর বিবাহিত জীবনের প্রথম লগ্নেই এমন অদ্ভুত ঘটনা কেন ঘটছে। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢোকে মাসরুর। চোখে মুখে গভীর ঘুমের চিহ্ন। ওর দিকে তাকিয়ে আছে সামিয়া, কিন্তু সে মনে হল না আমাকে খেয়াল করল। বাথরুমে অজু করে এসে নামাজে দাঁড়াল সে। সামিয়া ভাবল নামাজ শেষ হলে কথা বলবো। মনকে শান্ত রাখার জন্য আবার কুরআন পড়ায় মনোযোগ দিল সে। একটু পর চোখ তুলে দেখে আবার মাসরুর উধাও। ঘুম আর নির্ঘুমের মাঝে এক অদ্ভুত অবস্থায় কাটল সামিয়ার পরবর্তী কয়েক ঘণ্টা। 7টার সময় মাসরুরের ডাকে ঘুম ভাঙল সামিয়ার। সামিয়া, আমি জানি গত রাতে নিশ্চয়ই তোমার ভালো ঘুম হয়নি। নতুন জায়গায় গেলে প্রথম প্রথম ঘুমোতে একটু কষ্ট হয়। তবু অনুরোধ করব উঠে রান্নাঘরে যাও, মা নাস্তা বানাচ্ছেন। তোমার কিছু করতে হবে না, মা তোমাকে কিছু করতে দেবেনও না। তুমি শুধু পাশে দাঁড়িয়ে ওনার সাথে কথাবার্তা বলো। এটা তোমাদের মাঝে গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার একটা ভালো সুযোগ। এখন সবাই ঘুমে, তোমাদের কথাবার্তায় কেউ ডিস্টার্ব করবে না। সামিয়া ভালোভাবে চোখ খোলার আগেই আবার মাসরুর উধাও। লোকটা বারবার যায় কোথায়। সে জামা পাল্টে রেডি হবার একটু পরই দরজা ঠেলে মাসরুর ঘরে ঢুকল। চলো, আমি তোমাকে রান্নাঘর দেখিয়ে দিচ্ছি। রুম থেকে বেরিয়ে সামিয়া দেখল ওর ঘরটা আসলে একটা সুইটের মতো। গতরাতে এত বড় বাড়ির আগামাথা ঠাহর করতে পারেনি। সবকিছু দেখতে দেখতে কেমন ধাঁধা লেগে গেছিল। ওর ঘর দুটো রুম আর একটা বাথরুম মিলিয়ে। বাইরের অংশে মাসরুরের অফিস। রুমের মধ্যখানে একটা বড় টেবিল, টেবিলের একপাশে একটা আরামদায়ক রিভলভিং চেয়ার, আরেক পাশে দুটো গেস্ট চেয়ার। রিভলভিং চেয়ারের পেছনে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত উঁচু একটা বুকশেলফ, নানান রকম বইপত্রে ঠাসা। টেবিলের ডান পাশে একটা সোফা আর বাঁ পাশে একটা সিঙ্গেল খাট, যেটা দেখে বোঝা যাচ্ছে রাতে মাসরুর কোথায় ছিল। সামিয়া ধরে নিল ওকে লজ্জা পেতে দেখে ওকে আশ্বস্ত করার জন্য মাসরুর এখানে ছিল। সে আর কোনো প্রশ্ন করল না। রান্নাঘরে গিয়ে তো সামিয়া পুরাই হতভম্ব। এই ভোর সকালেই পুরো রান্নাঘর লোকে গমগম করছে। রান্নাঘরের দুটো দরজা, একটা খাবার ঘরের সাথে, আরেকটা বাড়ির পেছনে উঠোনে। উঠোনে বটি নিয়ে বসে একজন মুরগি কাটছে, একজন মাছ, একজন নানান জাতের সবজি। দরজায় বসে একজন মশলা বাটছে। রান্নাঘরের ভেতর একজন রুটি বেলছে, একজন চিরল চিরল করে আলু কাটছে। দেখেই বোঝা যাচ্ছে ভাজি করা হবে। মধ্যখানে চুলোর পাশে বসে ওর শাশুড়ি এক চুলোয় রুটি ভাজছেন, আরেক চুলায় কড়াইয়ে তেল দেয়া। আলু ভাজির জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর পর একে ওকে ডেকে কাজের তাড়া দিচ্ছেন। সামিয়াকে দেখে তিনি ভীষণ অবাক হলেন। তারপর ওর পেছনে থেকে মাসরুরকে সরে যেতে দেখে সব বুঝে নিলেন। তিনি একজনকে ডাক দিয়ে বললেন, শায়লা, তোর ভাবিকে একটা মোড়া দে তো। সামিয়াকে বললেন, শোনো মা, আমার ছেলেটা বেশি বেশি করে। এটা তো তোমারই সংসার, তুমি আস্তে ধীরে সব বুঝে নেবে। কিন্তু এখনই রান্নাঘরে নিয়ে আসার কি হলো? তুমি চুপচাপ বসো, আমরা কথা বলি। সামিয়া মোড়ায় বসে বলল, মা, আম্মু কাজ করার সময় আমি সবসময় হাত লাগাতাম। সবাই কাজ করছে, এর মধ্যে আমি চুপ করে বসে থাকলে কি করে হবে? আমি অন্তত রুটিগুলো ভাজি। শাশুড়ি আনোয়ারা বেগম ছেলের কাণ্ডে যথেষ্ট বিরক্ত হয়েছেন, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তিনি শায়মাকে সস্নেহে বললেন, মা, চলো তোমাকে আগে আমাদের প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দেই। শায়লাকে রুটি দেখতে বলে তিনি সামিয়াকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। সামিয়া দেখল উঠোনে নানান জাতের সবজির বাগান আর বাড়ির দুপাশে ফলের বাগান।
বাড়ির সামনে ফুলের বাগান গতকাল এই বাড়িতে ঢোকার সময় চোখে পড়েছে। উঠোনের ওপাশে কতগুলো ঘর দেখা গেল, একই বাউন্ডারির ভেতর। গ্যারেজ আর দারোয়ানের ঘর বাড়ির দুপাশে। সুতরাং ওগুলো কিসের ঘর সে বুঝতে পারল না। আনোয়ারা বেগম সবাইকে প্রতিবেশী হিসেবে পরিচয় করিয়ে দিলেও সামিয়া বুঝতে পারল এরা সবাই এই বাসার কাজ করে। কিন্তু তার ব্যবহার থেকে সামিয়ার কাছে পরিষ্কার হয়ে গেল এদের সাথে কেমন আচরণ করতে হবে। ওর খুব ভালো লাগলো শাশুড়ি মায়ের এই অভ্যাসটি। সে সবার সাথে অল্প স্বল্প কথা বলে শাশুড়ির সাথে চুলোর কাছে ফিরে এলো। কিছু না বলেই শায়লার কাছ থেকে খুন্তি নিয়ে রুটি ভাজতে শুরু করল। আনোয়ারা বেগম আর কিছু বললেন না। তিনি ভাজির জন্য তেলে পেঁয়াজ দিলেন, হঠাৎ কে যেন সামিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে চটাস চটাস 2 গালে চুমো দিল। সামিয়া অবাক হয়ে পেছন ফিরে মারানকে দেখে হেসে ফেলল। নন্দিনী যে কখন চুপি চুপি ওর পেছনে এসে দাঁড়িয়েছে সামিয়া টেরই পায়নি। সামিয়া আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। এই সুযোগে আনোয়ারা বেগম ওর হাত থেকে খুন্তিটা নিয়ে মারানকে বললেন, তোমরা দুজন গিয়ে টেবিলে বসো। মাসুদকে বলো মাসরুরকে ডেকে আনতে, ওকে বলো এত কাজ করতে হবে না। একটা দিন হয়নি বিয়ে হয়েছে, আর বউটাকে রান্নাঘরে ছেড়ে দিয়ে পালিয়েছে। মারান ভাবিকে হাত ধরে টেনে নিয়ে গেল। মা ভালোই খেতেছেন। ভাইয়া মনে হয় কাজ ছাড়া কিছু বোঝে না। কোথায় বাগানে বসে তোমাকে নিয়ে গল্প করবে, আমরা চা নিয়ে যাওয়ার ভান করে আড়ি পেতে শোনার চেষ্টা করব। বেরসিক একটা। ডাইনিং রুমে এক কোণে চুপচাপ ছায়ামূর্তির মতো বসে থাকা ছেলেটাকে খেয়ালই করত না স্বামী এসে সালাম না দিলে। মারজান বলল, এই নাও ভাবি তোমার দেবর মহাশয় মাসুদ উল হাসান। যা এবার গিয়ে ভাইয়াকে ডেকে নিয়ে আয়। মাসুদকে বিয়েতে দেখেছে বলে মনে করতে পারে না সামিয়া। বয়স 14 হবে হয়তো, নতুন গোঁফ গজাচ্ছে, তাই হয়তো লজ্জায় কারো সামনে আসে না। ওকে দেখেই বোঝা যাক ছেলেটা খুব লাজুক টাইপের। এই ছাড়া সে যেন মাসরুরের ছোটবেলার সংস্করণ। বোনের কথা মতো ভাইকে ডাকতে চলে গেল মাসুদ। মারান বলল, ভাগ্য ভালো তুমি ছিলে, নইলে সে আমার চুল টেনে দিত হুকুম দেওয়ার অপরাধে। আমি ওর 3 বছরের বড়, কিন্তু একটুও মানতে চায় না আমাকে। নন্দের পাকা পাকা কথা শুনে হাসি পায় সামিয়ার। ভাবখানা যেন মনে হচ্ছে সে মাসরুরের বড় বোন। মাসরুরের সাথে ওর বাবাও এলেন ছেলের হাত ধরে, কিঞ্চিত ভর গায়ে ছেড়ে দিয়ে। তার চলাফেরা তেমন স্বচ্ছন্দ নয়। পেছন পেছন মাসুদ এলো বাবার হুইলচেয়ার নিয়ে। মারজান সামিয়াকে কানে কানে বলল, বাবার হুইলচেয়ারে বসা ভাইয়ার একদম পছন্দ না। ভাইয়া থাকলে বাবা না হেঁটে পার পায় না, কিন্তু আবার বাবা হুইলচেয়ার ছাড়া সাহস পায় না বলে ওটাকেও পেছন পেছন নিয়ে আসে। বাবা ভাইয়ার উপর প্রচণ্ড খেপলেও আসল কথা হলো বাবার স্ট্রোকের পর যেখানে আমরা ভেবেছিলাম বাবা বিছানা থেকেই কোনোদিন উঠতে পারবে না, সেখানে আজ বাবা হাঁটতে পারছেন। সামিয়ার আবছা আবছা মনে পড়ে, সম্ভবত বছর 10 আগে সে ভাইদের সাথে লুডো খেলার সময় শুনতে পায় বাবা মায়ের কাছে আহাজারি করছেন। আহারে, ছেলেটা এই বয়সেই সব হারিয়ে ফেলল। বিজনেসের লস তো তবু পোষানো যেত, কিন্তু এই বয়সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে সে কিভাবে সংসার চালাবে? 3টা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আনোয়ারা এখন কি করবে? সবাই খেতে বসে। সামিয়ার শ্বশুর টেবিলের মাথায়, একপাশে স্ত্রী একপাশে বড় ছেলে, স্ত্রীর পাশে ছোট ছেলে। মারজান অভ্যাসবশত বড় ভাইয়ের পাশে বসতে গিয়ে জিভ কেটে উঠে দাঁড়ায়। সামিয়াকে হাত ধরে টেনে এনে বলে, আরে ভাবি, এটা তো তোমার জায়গা। ওর আত্মত্যাগ সামিয়ার দৃষ্টি এড়ায় না। সে আপত্তি জানালে মারজান চোখ টিপে বলে, টেবিলের মাথায় বসার শখ আমার বহুদিনের। তুমি আসতে দেরি করছিলে বলেই তো এতদিন বসতে পারিনি। এখনো যদি বসতে না দাও। আসিয়া রুটি নিয়ে সবার প্লেটে দিতে শুরু করেন। মাসরুর আলু ভাজি বেড়ে দিতে থাকে। আনোয়ারা প্রথম রুটিটা দেন স্বামীকে, তারপর সামিয়াকে, তারপর ক্রমান্বয়ে তার 3 সন্তানকে। সব শেষে নেন নিজের পাতে। ছেলেও তাকে অনুসরণ করে। সামিয়া একটু লজ্জায় পায়, কিন্তু এই পরিবারের সবার পরার্থপরতা ওকে মুগ্ধ করে। খাবার বাড়া শেষ হতেই শুরু হয় গল্প। শ্বশুর সাহেব প্রথম শুরু করেন সামিয়ার বাসায় নাস্তায় কি খাওয়া হয়, কটায় নাস্তা খাওয়া হয় ইত্যাদি প্রশ্ন দিয়ে। উত্তর দিতে দিতে সামিয়া খেয়াল করে শাশুড়ি শ্বশুরের প্লেটের দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, সম্ভবত রুটি ছিঁড়ে দেওয়ার জন্য। কিন্তু মাসরুরের চোখের ইশারায় তিনি আবার হাত সরিয়ে নেন। খাওয়া শেষে মাসরুর আর মাসুদ আগের পদ্ধতিতেই বাবাকে নিয়ে যায় সামনের আঙ্গিনায় ফুলবাগানে হাঁটতে। মারজান বলে, চলো ভাবি, তোমার জিনিসগুলো শোকেস থেকে আলমারিতে তুলতে সাহায্য করি।
কিন্তু শাশুড়ি বলেন, আমাকেও কিছু কথা বলার সুযোগ দিবি তো। মেয়েটা এসেই লেগে গেল রান্নাঘরে। তুই যা, নিজের রুম গুছিয়ে এসে তোর ভাবিকে নিয়ে যা। মারজান চলে গেলে তিনি সামিয়াকে বললেন, শোনো মা, তুমি আমার কাছে আমার 3টা সন্তানের চেয়ে আলাদা নও। তুমি আসার আগেও 30 বছর আমার সংসারের সব কাজকর্ম চলেছে, আরও কিছুদিন এভাবে চললে কোনো ক্ষতি নেই। এখন তোমার প্রয়োজন ঘরের সবার সাথে বন্ধুত্ব করার, সবার পছন্দ অপছন্দ বুঝে নেয়ার, আমাদের তোমার পছন্দ অপছন্দ বোঝার সুযোগ দেয়ার, বিশেষ করে মাসরুরের সাথে অ্যাডজাস্ট করার। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার। 8 বছর আগে মাসরুরের বাবা ব্যবসায় বিরাট লস করেন, কিন্তু নিজের ক্ষতির চাইতেও তাকে পীড়া দিতে থাকে শেয়ার হোল্ডারদের লস, কর্মচারীদের কি হবে এইসব ভাবনা। একদিন সারা রাত চিন্তা করার পর সকালে উঠে দেখে আর হাত পা নাড়তে পারছেন না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ওরা বলল রাতে কোনো এক সময় স্ট্রোক হয়েছে, বেঁচে আছেন এটাই বেশি, হয়তো সুস্থ হবেন, কিন্তু আর কোনোদিনই বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারবেন না। ভাবলাম ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দেই, যা পাওয়া যাবে তা দিয়ে হয়তো মাসরুরের লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত সংসার চালিয়ে নিতে পারব। কিন্তু ছেলে আমার বেঁকে বসল, বলল, না মা, মানুষের টাকা কড়ি থাকা পর্যন্ত বাবা সুস্থ হবেন না। তাছাড়া এতগুলো পরিবার আমাদের ওপর নির্ভরশীল, তাদের কথা ভুলে গেলেই বা কিভাবে চলবে। ছেলে সব ছেড়ে ছুড়ে ব্যবসার হাল ধরল পরিবারেরও। 20 বছর বয়স ছিল ওর, হুট করেই বড় হয়ে যেতে হলো ছেলেটাকে। সেই থেকে পরিশ্রম করে ব্যবসাটাকে আবার টেনে টুনে ঠিক করল, সবার ধার দেনা শোধ করল, ব্যবসা বর্ধিত করল, নিজে আরেকটা নতুন ব্যবসা শুরু করল। যেসব কর্মচারীরা এই বিপদের দিনে আমাদের পাশে ছিল তাদের সবার জন্য বাড়ির পেছনে ঘর করল। এখন ওরা আমাদের পরিবারেরই অংশ। পরিবারের গায়েও আঁচড়টি লাগতে দেয়নি আমার মাসরুর। বছরের পর বছর আমরা ডাল ভাত ভর্তা খেয়ে সংসার চালিয়েছি ঋণের টাকা শোধ করার জন্য। তখন রোদ বৃষ্টি তুফানের ঝাপটা সব তার উপর দিয়েই যায়। আমার ছেলেটা সবসময় হাসি খুশি, কিন্তু ওর মনের কষ্টগুলো সে আমাকেও বলে না, সারাক্ষণ বকবক করে, কিন্তু এর মাঝে নিজের কথা একটিও বলে না, সব অন্যের সুবিধা অসুবিধার কথা। তুমি যদি ওর মনের গোপন কুঠুরিতে সঞ্চিত কষ্টগুলো বের করে এনে ওখানে আলোয় ভরিয়ে দিতে পারো, সেটাই হবে আমার পরম পাওয়া। তোমার কাছে আমি এর বাইরে আর কিছুই চাই না। তন্ময় হয়ে শুনতে শুনতে সামিয়া খেয়ালই করেনি কখন মারজান পেছনে এসে দাঁড়িয়েছে। সামিয়া ওদের রুমে গিয়ে জিনিসপত্র গুছাতে বলে আনোয়ারা বেগম বাগানে যান, যেখানে তার স্বামী ছেলের কাঁধে ভর দিয়ে একটা ফুটবলে লাথি মারতে পেরে আনন্দে কিশোরদের মতো হুঙ্কার ছাড়ছেন। নিজের রুমে যেতে যেতে সামিয়ার মনটা মেঘাচ্ছন্ন হয়ে আসে। সে গতরাতে মাসরুরকে বলেছে, আপনার কোনো টাকার প্রতি, আমার পড়ার প্রতি। অথচ এখন সে বুঝতে পারছে টাকা সে নিজের জন্য উপার্জন করে না, বা লেখাপড়ার প্রতি ওর আগ্রহ নেই এই কথাটাও সত্য নয়। না জেনে কত বড় একটা আঘাত দিয়ে ফেলেছে সে। একজন কষ্টহরণকারীকে কষ্ট দিয়ে ভীষণ অনুশোচনায় ভুগছে সামিয়া, কিন্তু কথাটা সে বলবে কি করে? 3 মাস কেটে যায়। সামিয়া শ্বশুর শাশুড়ি দেবর ননদ এমনকি প্রতিবেশীরাও ওকে ভীষণ ভালোবাসে, ওদের উদারতা ওকে আপ্লুত করে। কিন্তু যাকে কেন্দ্র করে এই ভালোবাসা সে পাচ্ছে তার মতিগতি সে কিছুই বুঝতে পারে না। মাসরুর ওর সুবিধা অসুবিধা খেয়াল রাখে, বাড়ির সবার সাথে সম্পর্ক ভালো রাখার ব্যাপারে উপদেশ উৎসাহ দেয়, বাপের বাড়ি বা কলেজে আসা যাওয়ার সব সুযোগ সুবিধা নিশ্চিত করে। কিন্তু এর বাইরে সে সামিয়ার সাথে কোনো কথাই বলে না, ঘুমায় অফিস রুমে সেই সিঙ্গেল খাটে। মাস্টার্সে ভর্তি হয়েছে, সারাদিন কাজ শেষে রাতের খাবার খেয়ে পড়তে বসে। ভোরবেলা নামাজের আগে কুরআন পড়ে, নামাজ পড়ে ঘুমায়। সামিয়া সুযোগ পায় না কোনো কথা বলার, আবার লজ্জাবোধের কারণে বলতে পারে না ভেতরে এসে ঘুমোতে। এক অস্বস্তিকর পরিবেশে কাটতে থাকে তার দিনরাত। ঘরের কেউ কিছু টের না পেলেও মারজান বুঝতে পারে কিছু একটা অমিল হচ্ছে, কিন্তু সে ঠিক ধরতে পারে না সেটা কি। একদিন কলেজে গিয়ে সামিয়া জানতে পারে আজ ক্লাস হবে না। বাসায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল সে, এমন সময় একটা মেয়ের সাথে দেখা। সামিয়া আর্টসে পড়ে আর ওই মেয়েটা সায়েন্সে। কিছু ক্লাস ওদের একসাথে হলেও অধিকাংশই ওদের দেখা হয় বারান্দায় বা মাঠে, কথা হয় কালেভদ্রে। আজ হাতে সময় আছে। দুজনে গল্প করতে করতে হঠাৎ সামিয়া নিজের বিবাহপূর্ব স্বপ্ন থেকে বর্তমান অচলাবস্থা পর্যন্ত সবকিছু উবরে ওকে বলে দেয়। সে নিজেই অবাক হয় যে কথা সে তার বাবা মা ভাইদের বলেনি।
এমনকি একসাথে থেকেও বাড়ির কেউ টের পায়নি, তা সে কেন ওকে বলতে গেল? সম্ভবত যাদের সাথে লেনাদেনা থাকে তাদের প্রতিক্রিয়ার কথা ভেবে মানুষ অনেক কথাই বলতে পারে না, কিন্তু একজন অপরিচিতের সাথে সেটা শেয়ার করা যায় নির্দ্বিধায়। নাকি কারো কারো চেহারা দেখলেই মনে হয় তাকে বিশ্বাস করা যায়। সে কথাগুলো বলল নিজেকে নির্ভর করার জন্য, কিন্তু ওকে অবাক করে দিয়ে মেয়েটা ব্যাপারটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে ওকে বুঝিয়ে দিল সমস্যাটা ঠিক কোথায় এবং এর সমাধানের ব্যাপারেও একটা দিক নির্দেশনা দিল। সব শুনে মেয়েটির কথাগুলো ওর কাছে যৌক্তিক মনে হলো। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বাধার প্রাচীর পেরোনোর জন্য কথা বলার বিকল্প নেই। কিন্তু সেই কথাই তো সে বলতে পারছে না। আজ 3 মাস ধরে বান্ধবীর পরামর্শ মতো সামিয়া প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। 7 দিন পর রাতে খাবার পর যথারীতি বাবাকে রুমে দিয়ে এসে মাসরুর অফিস রুমে পড়তে বসল। ওদিকে সামিয়া আর মারজান রান্নাঘরের খাবার গুছিয়ে গল্প করতে করতে যার যার রুমের দিকে এগোল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মারজান হঠাৎ সামিয়াকে প্রশ্ন করল, আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি? তুমি কিছু মনে করবে না তো? সামিয়া ওর গলা জড়িয়ে ধরে বলে, তোর সাথে কি আমার কিছু মনে করাকরির সম্পর্ক? বলো, কি বলবি? মারজান কিঞ্চিত ইতস্তত করে বলে, তোমাদের বিয়ে হয়েছে 3 মাস, কিন্তু আজ পর্যন্ত ভাইয়া আর তোমাকে একসাথে থাকতে দেখিনি। তোমাদের মাঝে কি কোনো সমস্যা হচ্ছে? প্রমাদ গনে সামিয়া, তারপর মুখে হাসি টেনে বলে, না তো। তোর ভাইয়া রাত জেগে পড়ে, আবার ভেতরে যেতে গেলে আমার ঘুমের ডিস্টার্ব হবে বলে ওখানেই শুয়ে যায়। সমস্যা না করার স্বার্থেই এই ব্যবস্থা। মারজান হাসল, কিন্তু বিশ্বাস করল বলে মনে হলো না। সামিয়া সিদ্ধান্ত নিয়ে এবার সাহস করে মাসরুরের সাথে কথা বলতেই হবে, আর এভাবে চলতে পারে না। তবে বান্ধবী পরামর্শ দিয়েছে সুস্থিরভাবে কথা বলতে হবে, কারণ ঝগড়ার মুড়ে চলে গেলে দুজনই কথা বলতে থাকে, কিন্তু কেউ কারো কথা শোনে না। দরজার বাইরে দাঁড়িয়ে 5 মিনিট ভেবে নেয় সামিয়া কিভাবে কথা শুরু করা যায়। তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মাসরুর মাথা তুলেও তাকায় না। ঢোক গিলে সামিয়া। তারপর গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক করে বলে, আপনার পড়া শেষ হলে একবার ভেতরে আসবেন প্লিজ, কথা আছে। মাসরুর অবাক হয়ে তাকায়, কি কথা? এখনই বলতে পারো। সামিয়া মাথা দুলিয়ে বলে, না, আপনি শেষ করেই আসুন। মাসরুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় সামিয়া। 5 মিনিট পর দেখে মাসরুর এসে উপস্থিত। অভাবনীয় এই ঘটনায় বেশ চিন্তিত দেখাচ্ছে বেচারাকে। দরজার 2 ইঞ্চি ভেতরে দাঁড়িয়ে মাসরুর জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে সামিয়া? সামিয়া মুচকি হেসে বলে, আহা, এভাবে কি কথা বলা যায়? আসুন, এখানে এসে বসুন, নইলে যে চিৎকার করতে হবে। মাসরুর এসে খাটের পায়ের কাছে বসে সামিয়ার মাথায় দুষ্টুমি চাপে বলে, আরাম করে বসুন প্লিজ, ভয় পাবেন না, আমি কোনো হিংস্র পশু নই যে সুযোগ পেয়েই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ব। এবার মাসরুরের গম্ভীর মুখেও হাসি ফোটে। সামিয়া এবার সিরিয়াস হয়ে বলে, আমি বুঝতে পারছি আমি কিছু একটা অন্যায় করেছি, কোনোভাবে আপনার মনে কষ্ট দিয়েছি, কিন্তু তাই বলে এভাবে দিনের পর দিন আপনি আমাকে চার্জ না করে তদন্ত বা সাক্ষ্য প্রমাণ ছাড়া শাস্তি দিয়ে যাবেন, এটাও তো কোনো কাজের কথা না। আপনি যদি আমাকে খোলাখুলিভাবে বলতেন আমার কোনো জিনিসটি আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আমি অন্তত নিজেকে সংশোধনের সুযোগ পেতাম। এটুকু অধিকার তো আমার থাকা উচিত নাকি? মাসরুর অবাক হয়, শাস্তি? আমাদের বিয়ে হয়েছে আজ 3 মাস, আপনি আমার সাথে কাজের বাইরে একটা কথা বলেছেন? আমরা একসাথে কবে কোথায় বেড়াতে গিয়েছি? মারজান আজ জিজ্ঞেস করছিল, আমরা আলাদা থাকি কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই জানি না। মাসরুর মনের ভেতর কথাগুলো গুছিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, সামিয়া, বিশ্বাস করো, বিয়ের রাতেই প্রথম আমি বুঝতে পারি আমার কারণে তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে। কিন্তু তখন আমার আর কিছুই করার ছিল না, তোমার অধিকার নিশ্চিত করা ছাড়া। একদিন আগেও যদি তুমি আমাকে জানাতে, তাহলে আমি নিজে তোমাকে আব্দুল্লাহ ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তখন আর আমার পরিবারকে এসব কথা জানানো সম্ভব ছিল না। তাই আমি চেষ্টা করেছি এখানে সবার সাথে যেন তুমি মিলেমিশে থাকতে পারো, এতে হয়তো তোমার এখানে মানিয়ে নেওয়াটা সহজ হবে। ওদের আমি তোমার কষ্ট বোঝাতে পারতাম না, কিন্তু অন্তত চেষ্টা করেছি আমার নিজেকে তোমার উপর বোঝা হিসেবে চাপিয়ে না দিতে। রাগে মুখ লাল হয়ে যায় সামিয়ার। আপনি কি ভেবেছেন কি আপনি আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার প্রেম ছিল? আমি আপনাকে আমার মনের কথা খুলে বললাম যেন আমাদের বন্ধুত্ব ভালো হয়।
আপনাকে আমার গোপন ইচ্ছার কথা জানালাম যা আমি কোনোদিন আমার বাবা মার সাথেও শেয়ার করিনি। আপনাকে উদাহরণ হিসেবে একজন চালচুলোহীনের কথা বললাম, যে এমন কেউ হলে হয়তো আমি তার অভাব পূরণ করতে পারতাম, আর অমনি আপনি ধরে নিলেন। বেশি রেগে গেলে সামিয়ার মুখে কথা জোগায় না, মাসরুরের মনোযোগী ভঙ্গিতে কথা শোনা ওকে আরও খেপিয়ে তোলে। নিজের অক্ষমতায় চোখের কোণে জল জমতে থাকে ওর, কিন্তু সে দাঁতে দাঁত চেপে সামলাতে থাকে। এই মুহূর্তে কিছুতেই দুর্বলতা প্রকাশ করা চলবে না। মাসরুর সব শুনে বলে, সরি, এখন বুঝতে পারলাম আমি তোমার কথার ভুল ব্যাখ্যা করেছিলাম। কিন্তু তুমিও তো আমার অর্থনৈতিক অবস্থানের কারণে আমাকে ভুল বুঝেছ। তুমি আমাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন না করে টাকার সাথে মেতেছ, যেন যার টাকা আছে তার আর কিছুর অভাব থাকতে পারে না। সামিয়া, আব্দুল্লাহ ভাইয়ের অনেক কিছুর অভাব ছিল যা স্পষ্টভাবে চোখে পড়ে। কিন্তু তুমি কি একবারও ভাবনি প্রাচুর্যের মাঝেও আমার কিছু অভাব থাকতে পারে? একজন ভালো বন্ধুর প্রয়োজন থাকতে পারে যার কাছে আমি আমার মনটাকে মেলে ধরতে পারি, যেন সেখানে তুমি তোমার মমতার পরশ বুলিয়ে কষ্টগুলো মুছে দিতে পারো। সামিয়া মুখ নামিয়ে নিচুস্বরে বলে, আমি আমার ভুলটা পরদিনই বুঝতে পেরেছি। আপনাকে না বুঝে কষ্ট দেওয়ার জন্য প্রতিটা দিন অনুশোচনায় দগ্ধ হয়েছি, কিন্তু আপনার গড়ে তোলা প্রাচীর পেরিয়ে আপনার কাছে স্বীকার করতে পারিনি। কিছুক্ষণ দুজনই চুপ। সন্দেহের ছোট ছোট যে বালুকণাগুলো এতদিন ওদের হৃদয়ের কোমল আঙ্গিনায় সূচের মতো বিধে রক্তাক্ত ক্ষতবিক্ষত করছিল, সেগুলো একে একে নিশ্চিহ্ন হতে থাকে। এই ক্ষতগুলো দুই হৃদয়ের মাঝে বন্ধনকে আরও মজবুত করে। কিন্তু অনেকেই বোঝে না, অনেক সময় দাম্পত্য সম্পর্কের ভালো অংশটুকু আসে কিছু বেদনার পর। অনেকেই ভরকে যায়, কিন্তু একটু ধৈর্য ধরতে পারলে সেই বেদনা মানুষকে নিজেকে চিনতে, পুনর্গঠিত করতে, পরস্পরকে বুঝতে এবং একজন আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। দুজনে পরস্পরের মন্দটুকু দেখে নেয়ার পর আর কিছুই তাদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। নিখোঁজ কালো আধার রাতের পরই ফুটে ওঠে ভোরের সোনালি আলো। সময়টা উপযোগী নয় বুঝেও সামিয়া এতদিন চেপে রাখা কৌতূহলটা আর চেপে রাখতে পারে না। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি আমার মতো একটা সাধারণ আর বোকা মেয়েকে কি দেখে বিয়ে করেছিলেন বলেন তো? আপনি তো চাইলে নায়িকা বিয়ে করতে পারতেন। মাসরুর দুষ্ট হাসি হেসে বলে, নায়িকা বিয়ে করলে তো তার সৌন্দর্য সবাই উপভোগ করত। আমি চেয়েছি আমার বউয়ের সাহচর্য শুধু আমি উপভোগ করব। তারপর বোঝানোর ভঙ্গিতে বলে চলে, আমি চেয়েছি এমন একটা সহজ সরল মেয়ে যে আমার পরিবারকে ভালোবেসে গ্রহণ করবে, যার পরিবারকে আমি গ্রহণ করতে পারবো, যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারবো, যে আমাকে আমার সমস্ত ধৈর্য সহকারে গ্রহণ করবে এবং আমাকে পরিপূর্ণ করে নেবে। আমি তোমার মাঝে এই যোগ্যতা দেখতে পেয়েছিলাম, তাই তোমাকে পেয়ে এত খুশি হয়েছিলাম। সামিয়ার চেহারায় বেদনার ছাপ ফুটে ওঠে। বিনিময়ে আমি আপনাকে কষ্ট দিলাম? কই না তো। সামিয়া, অল্প বয়সে দুনিয়াদারিতে জড়িয়ে যাওয়ায় আমার মাঝে অনেক ত্রুটির বিস্তার ঘটেছিল। আমি একসময় নামাজের ব্যাপারে অনিয়মিত হয়ে পড়ি। তোমাকে দেখে আমি আবার নিয়মিত নামাজ পড়তে শুরু করি। কুরআনের সাথে সম্পর্ক তো প্রায় তালাকের পর্যায়ে চলে যায়। তোমার সুন্দর তিলাওয়াত শুনে আমি আবার কুরআনের কাছে ফিরে আসি। তোমাকে ইমপ্রেস করার জন্য মাস্টার্সে ভর্তি হলাম। নইলে যদি বলো এই জামাই আমার চলবে না। হা হা হা। কিন্তু আসল কথা হলো, তুমি আমাকে দুনিয়ার কাছ থেকে টেনে এনে একটি বৃহত্তর লক্ষ্যের দিকে ধাবিত হতে উদ্বুদ্ধ করেছ। আর সবই তুমি করেছ আমার সাথে বিশেষ কথাবার্তা না বলেই। তাহলে কল্পনা করো তো আমরা একসাথে হলে আরও কত কি করতে পারি। হাত বাড়িয়ে দেয় সামিয়া। এবার বলুন, আমার সমস্ত ধৈর্য সহকারে আপনি আমাকে একজন পরিপূর্ণ বন্ধু হিসেবে গ্রহণ করবেন কিনা, যাকে আপনি মনের সব কথা খুলে বলবেন, যার ত্রুটিগুলো আপনি চুপ করে না থেকে সংশোধন করতে সহযোগিতা করবেন, যার কোনো ব্যাপারে সন্দেহ হলে আপনি চুপ করে না থেকে তাকে জিজ্ঞেস করবেন। মাসরুর দুহাত পেতে গ্রহণ করে নেয় সামিয়ার বন্ধুত্বের আমন্ত্রণ। আকাশের তারারাও আনন্দে ঝিকমিক করে ওঠে ওদের মুখের হাসি দেখে।